রোজা এবার খেয়াল করলো আহমেদের বুকের উপর আসলেই লাল লাল আঁচড়ের দাগ দেখতে পাওয়া যাচ্ছে। সবগুলোই নখের আঁচড়। যে কেউ দেখলে বুঝে যাবে এসব কিসের দাগ। এতক্ষণ ধরে রোজা মনে মনে ভাবছিল এসব নিশ্চয়ই আহমেদের বানানো কোনো প্ল্যান বা তার সাথে করা কোনো প্রাঙ্ক। কিন্তু আহমেদের বুকের ওপর তার নিজের নখের আঁচড় দেখে রোজা এবার কাঁদো কাঁদো হয়ে তাকালো আহমেদের দিকে। আহমেদ রোজার দিকে দুষ্টু হেসে তাকিয়ে রইল। তার এখন ভীষণ মজা লাগছে। আহমেদ জানতো ভোরবেলা রোজা নিজের মধ্যে ছিল না। নিশ্চয়ই তখন সে ঘুরেছিল এবং ইচ্ছে করে এসব করেনি। তবে রোজা যে এটা স্বপ্ন ভেবেছিল সেটা আহমেদের কখনোই ভাবেনি। এখন আহমেদের ভীষণ রকমের হাসি পাচ্ছে, কিন্তু পরিবেশটা সিরিয়াসনেসের মধ্যে রাখাটা জরুরি। তাহলে না সে রোজাকে জব্দ করতে পারবে আর অহনার কাছ থেকে বিরিয়ানিটাও পেয়ে যাবে। রোজার এবার মুখের অবস্থা দেখার মতো হলো, যেন অনেক বড় বড় অপরাধ করে ফেলেছে সে। রোজা এখন আহমেদকেই দোষ দিতে চাইতো। সে নিশ্চয়ই এখন আহমেদের ওপর চেঁচামেচি করতো এসবের কারণে। কিন্তু রোজার স্পষ্ট মনে পড়ছে ভোরবেলা সে নিজে থেকেই আহমেদের ঠোঁটে চুমু খেয়েছে। শুধুমাত্র এই দৃশ্যটাই তার মনে রয়েছে। আর এই কারণে রোজা জোর করে কিছু বলতেও পারছে না, কারণ যা করার সে তো নিজেই করেছে। সবার আগে তো সেই ঘন্টাটা বাজিয়েছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন রোজার। ভালো করে কম্বল দিয়ে হাত পা ও গলা ঢেকে নিয়ে একটা ঢোক গিলে রোজা বলল, ইয়ে, আমি কি আপনাকে নিজে থেকে কিস করেছি? আহমেদ এবার সিরিয়াস হয়ে বলল, শুধু কিস? শুধু কিস করলে তো মেনে না যেত রোজা। ওটা তো ফ্রেঞ্চ কিস ছিল। ফ্রেঞ্চ কিস নাম শুনলেও এই সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই রোজার। আজ পর্যন্ত এরকম কিসের বর্ণনা সে শোনেওনি। এই কারণে একটু বিভ্রান্তিতে পড়ে রোজা সরল মনে জিজ্ঞেস করলো। ফ্রেঞ্চ কিস? সেটা আবার কি? আহমেদ দু হাত বুকে গুজে বলল, ওটা একটু হাই কোয়ালিটি কিস আর কি। মানে ধরো, সাধারণ কিসে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এই কিসে অন্য কিছু, অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর এই কিস অনেক। রোজা চোখ পিট পিট করে জিজ্ঞেস করলো। অনেক কি? আহমেদ লাজুক কণ্ঠে বলল। না থাক, লজ্জা পাবে। ওসব কি আর মুখে বলা যায়? রোজার এবার চোয়াল ঝুলে পড়ল। তার কাদো কাদো মুখ দেখে মনেই হচ্ছে এক্ষুনি কান্না করে দেবে এমন অবস্থা। আহমেদ এবার দু পা বিছানার উপর উঠিয়ে আরো সিরিয়াস হয়ে বলল, দেখো রোজা, তুমি ভোর রাতে যা করেছ সেটা আসলে মেনে নেওয়া যায় না। বিশ্বাস করো, তুমি যে এতটা, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এভাবে আমার পাঁচ ছমন সব শেষ করে দেবে। আমার এতদিনের কোমরত্ব তুমি এক নিমিষে ভেঙে ফেললে। মানে তুমি যেটা করেছো সেটা আসলে বলার মতো না। জনগণ জানতে পারলে কি বলবো আর। নিজে থেকে কিভাবে পারলে? খুবই সিরিয়াসনেসের সাথে আহমেদ কথাটা বলল, যেন এই বিষয় নিয়ে সে আসলে অনেক বেশি চিন্তিত। এদিকে রোজা পারলে এক্ষুনি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। রোজা এবার অপরাধীর ন্যায় কণ্ঠস্বর করে বলে উঠল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি কিচ্ছু করিনি। আমি শুধু আপনাকে কিস করেছিলাম, ঠিক আছে? এটা আমারও মনে আছে। কিন্তু ওটাও আমি স্বপ্নে ভুল করে করেছিলাম। আমি ভেবেছিলাম ওটা স্বপ্ন ছিল। না মানে, সত্যি বলছি। রোজার কথাগুলো একদম এলোমেলো, কি বলবে কিছু বুঝতে পারছে না রোজা। তার মনোভাব এমন যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা সে করে ফেলেছে। আহমেদ এবার বলে উঠল, তা তো ঠিক আছে রোজা, আমি তো তোমাকে বললাম, তুমি যদি শুধু কিস করতে বা ফ্রেঞ্চ কিস যে কিসে করো না কেন, সেটা না হয় মেনে নিতাম। কিস পর্যন্ত শুধু সীমাবদ্ধ থাকলে আমি আসলে কিছু বলতাম না। কিন্তু এরপর যা হয়েছে তা তো বুঝতেই পারছো। তোমার অবস্থা, আমার অবস্থা দেখে বুঝতে পারছো সবটা। রোজা এবার মাথা নিচু করে চুপ রইল। এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল সে। আহমেদ আবারও বলে উঠল, আমার মতো একটা নিষ্পাপ মাসুম বাচ্চার ইজ্জত এভাবে শেষ করে দিল রোজা। এটা কি তুমি ঠিক করলে? রোজা এবার মাথা উঠিয়ে আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করল। আমি কি আরো কিছু করেছি নাকি? আহমেদ আরও লাজুক হেসে বলল, যা দুষ্ট, করেছো তো অনেক কিছু। ওসব কিছু কি আর মুখে বলা যায়? রোজা এবার চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। ভোর রাতে যা হয়েছে আরও কিছু মনে করার চেষ্টা করলো রোজা, কিন্তু আর মনে করতে পারল না। আহমেদ আবারও বলে উঠল, বিশ্বাস করো মাই কুইন, আমি কখনোই এমনটা চাইনি। তুমি নিজে থেকে আমার কাছে এসছো। সত্যি,
সত্যি তুমি নিজে আমাকে পাগল বানিয়ে দিয়েছ। সে সময় আমি কোনোভাবেই চাইনি। তুমি বাধ্য করেছো রোজা। তুমি জোর করে আমার চেপে ধরেছ, আবার আমাকে গুলি করার হুমকি দিয়েছিলে। আহমেদের বানোয়াট মিথ্যাগুলো সত্যি মনে করে এবার আর নিতে পারল না রোজা। কোনো আগাম বার্তা ছাড়াই ভ্যা ভে করে কান্না করা শুরু করে দিল। আহমেদ এবার ভালোই হকচকিয়ে গেল। সিক্রেট আন্ডার কভার টিমের এই কঠোর ব্যক্তিত্বের অধিকারী লিডারকে এভাবে হাত পা ছড়িয়ে কাঁদতে দেখে যে কেউ পাবনা চলে যাবে। আহমেদ তবটাকে বসে রইল। রোজা যে এভাবে কান্নাকাটি করা শুরু করে দেবে তা আহমেদ ভাবতেও পারেনি। এবার সেও তাই ভয় পেয়ে গেল। এগিয়ে এসে রোজার বাহু ধরে বলল, কি হলো রোজা? কাঁদছ কেন? ব্যথা করছে কোথাও? আমি তো তোমায় একটু আঁচড় দিইনি। রোজা এবার দুহাত দিয়ে চোখ মুছে বলতে থাকলো, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। আপনি প্লিজ কাউকে বলবেন না, কাউকে কিছু বলবেন না, আর আমাকে খোঁটা দেবেন না প্লিজ। আমি খুব ভালো করেই জানি আপনি এখন এটা নিয়ে আমাকে প্রতিদিন খোঁচা দেবেন। দোহাই লাগে আপনার, আমি সত্যি ইচ্ছা করে কিছু করিনি। রোজার অবস্থা এখন এমন, ছেড়ে দেমা কেঁদে বাঁচি। আহমেদ এবার আর নিজের হাসিটা ধরে রাখতে পারল না। ঘর কাঁপিয়ে হো হো করে হেসে দিল সে। আহমেদের এরকম একটা মুহূর্তে পেট ফাটা হাসি দেখে রোজাও চমকে তাকালো। লোকটা কি পরিমাণ পাগল হয়ে গিয়েছে, নাকি তার এরকম দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিয়ে মজা নিচ্ছে। টলমল চোখ নিয়ে আহমেদের দিকে অসহায় নেত্রপল্লবে তাকালো রোজা। আহমেদ এবার হাসতে হাসতে বিছানা থেকে উঠে গত পরশু রোজার জন্য কিনে আনা শাড়িটা আলমারি থেকে বের করলো। শাড়ির প্যাকেটটা রোজার হাতে দিয়ে আহমেদ কোনো মতে হাসি থামিয়ে রোজার অশ্রুসিক্ত চোখ জোড়া আদুরে দু হাতে মুছে দিয়ে বলল, শশ, কাঁদে না মাই কুইন, মজা করছিলাম। রোজা এবার প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই আহমেদ অন্যরকম নেশা লাগানো কণ্ঠে বলে ওঠে, তুমি ওই চুমু পর্যন্ত সীমাবদ্ধ ছিল রোজা। আর কিছু করোনি তুমি, বরং চুমু দিয়েই নিস্তেজ হয়ে পড়েছিলাম। কিন্তু তোমার কোমল ঠোঁটের ওই একটুখানি ছোঁয়াতে যে এই মানুষটা বেসামাল হয়ে পড়েছিল, ওই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যে মৃত্যুর যন্ত্রণার সমান। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারিনি। কোনো মতেই রোজাকে বুঝিয়ে সুজিয়ে গোসলে পাঠিয়ে দিয়ে আহমেদ রান্নাঘরে এসে মাছের ভুনাটা করে ফেলল। এরপর সে নিজেও টি শার্ট পরে এসে ডাইনিং টেবিলটাও গুছিয়ে ফেলল। রোজা কেবলই মাথায় টাওয়াল বেঁধে বাথরুম থেকে বেরিয়ে এলো। তার মুখে এখনও সেই অস্বস্তির ছাপ স্পষ্ট। তার সত্যি এখন কিছু ভালো লাগছে না। সে যে এমন একটা নির্লজ্জ মার্কা কাজ করে ফেলবে সে নিজেও জানতো না। বাংলার পাঁচের মতো মুখটা বানিয়ে রোজা ডাইনিং টেবিলে এসে ধপ করে বসে পড়ল। রোজার দিকে এক পলক তাকিয়ে আহমেদও পানির জগটা নিয়ে এলো। এরপর সেও রোজার পাশে বসে পড়ল। রোজা কাতর চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ একটু মিষ্টি হেসে রোজার মাথায় টাওয়ালটা খুলে দিল। এরপর নিজ হাতে তার চুলগুলো মুছে দিল ভালো করে। প্লেটগুলো সাজাতে সাজাতে আহমেদ বলে উঠল, আজ তোমার জন্য আমার স্টুডিওতে যেতে দেরি হচ্ছে রোজা। এখনো প্রডিউসারকে কি কি বলবো যে আমার বউ আমার ইজ্জত হরণ করেছে, এই কারণে আসতে পারেনি। রোজা আবারও ঠোঁট ফুলিয়ে তাকালো আহমেদের দিকে। আহমেদ দুষ্টু হেসে বলল, ওভাবে তাকায় না বউ, প্রেম প্রেম পাই তো। রোজা এবার অন্যদিকে ফিরে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি কিছুই করিনি, আমি শুধু চুমু খেয়েছি। ওটা অত বড় কোনো ব্যাপার ছিল না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলে উঠল। আমাকে পাগল বানিয়ে দেওয়ার জন্য ওটাই যথেষ্ট ছিল। রোজা অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনি ইচ্ছা করে এমন করেছেন তাই না? আপনার উচিত ছিল তখনই আমাকে থাপ্পড় মারা। যেহেতু ঘুমের ঘোরে করেছি, সেহেতু আপনার উচিত ছিল থাপ্পড় মেরে আমার ঘুমটা ভাঙিয়ে দেওয়া। ল আহমেদ চমকে উঠল যেন। তুমি কি পাগল হয়ে গেছো নাকি মাই কুইন? আমি তুমি থাপ্পড় কেন মারবো? বউ আমার নিচে থেকে কাছে এসে আদর করেছে, এত বড় শরীরটা হাতছাড়া করা যায়? রোজা এবার চুপ থাকলো। রোজাকে চুপ থাকতে দেখে আহমেদ এবার বলে উঠল, আচ্ছা, যা হওয়ার হয়েছে তো রোজা, এটা তো একদিন হতেই হতো। তুমি চাইলেও হতো, না চাইলেও হতো। তো ওটা নিয়ে আর কথা বলো না। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তোমারও দেরি হচ্ছে, আমারও দেরি হচ্ছে। রোজা এবার কোনো কথাবার্তা না বলেই চুল ঠিক করে নিয়ে প্লেট নিতে থাকলো। এরপরে ভাত নিতে নিতে আহমেদকে উদ্দেশ্য করে বলে উঠল, আগামী 7 দিন আপনি আমার থেকে একদম দূরে দূরে থাকবেন। খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আহমেদ যেন বুঝতে পারলো বিষয়টা। মিষ্টি হেসে সে বলল, ঠিক আছে, ব্যাপার না, স্পর্শ করবো না, কিন্তু দু একটা চুমু খেতে পারি। রোজার এবার চোখ পাকিয়ে তাকালো আহমেদ। এবার মাছের ভুনার বাটিটা রোজার দিকে এগিয়ে দিয়ে বলল,
দেখো তো কেমন হয়েছে। আমি এর আগে মাছের ভুনা রান্না করিনি, চটপট খেয়ে বলো তো ঠিক আছে কিনা। রোজা তবুও আহমেদের দিকে কটমট করে তাকিয়ে থাকলো। আহমেদও এবার দুগালে হাত রেখে রোজার দিকে তাকিয়ে আহ্লাদি স্বরে বলে উঠল, লক্ষ্মী সোনা, আমার পাখির ছানা, বউ আমার চাঁদের করা, রাগ করে না মোনা, তাড়াতাড়ি খেয়ে নাও এই মাছের ভুনা। ভালোবাসি তোমায় প্রিয়তমা। আর সহ্য করতে না পেরে রোজা হাত দিয়ে দুকান চেপে ধরে চেঁচিয়ে বলে উঠল। চুপ। রোজা আহমেদের কাছ থেকে বিদায় নেওয়ার পর কিছুটা ভারী মন নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। তবে নিজের লক্ষ্য স্পষ্ট ছিল। এবার তার পরবর্তী গন্তব্য আকরাম চৌধুরীর মেয়ে তিশার কাছে। তিশার সাথে এই সাক্ষাৎটি রোজার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ তিশা এমন কিছু তথ্য জানে যা রোজার প্রতিশোধের পথে অনেক সাহায্য করতে পারে। ড্রাইভ করতে করতে হঠাৎ রোজার ফোন চলে ওঠে। সামনের দিকে তাকিয়ে রোজা ফোনটা হাতে নেয়। নোটিফিকেশনে দেখতে পায় একটি মেসেজ এসেছে। মেসেজটির দিকে তাকিয়ে রোজার ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটে ওঠে। তার স্ক্রিনে জলজল করছে আহমেদের পাঠানো অনুচ্ছেদ আকারের বড়সড় একটা মেসেজ। রোজা মাই কুইন, জানো যখন তুমি দূরে যাও মনে হয় যেন বুকের বাঁ পাশ থেকে কিছু একটা ফাঁকা হয়ে গেছে। তোমার স্পর্শ, তোমার চোখ, তোমার সাথে কাটানোর প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তগুলোই তো আমার বেঁচে থাকার মানে হয়ে উঠেছে। বিশ্বাস করো, আজকের ভোরটা ছিল আমার জীবনের সবচেয়ে সুখকর এক মুহূর্ত। এরকম মুহূর্ত, এরকম অনুভূতি, এরকম রূপে আমার রোজাকে আমি আবারও চাইব বারংবার। এই মিশন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার নিরাপত্তার চেয়ে বেশি কিছু আমার কাছে নেই। আমি জানি তুমি এখন সাহসী, বুদ্ধিমতী, তুমি কোনো বাধায় থামবে না। আমি চাইলেও তোমাকে আটকাতে পারবো না। তবু এই মনটা চায় তুমি কাছে থাকো, নিরাপদ থাকো। প্লিজ নিজেকে সাবধানে রেখো প্রিয়তমা। সেদিনকে মতো গুলিতে আহত হয়ে যেও না। তুমি জানো না তুমি আমার জীবনে কতটা মূল্যবান। ফিরে এসো আমার কাছে রোজা, আমার জীবন যে তুমি। আমি অপেক্ষা থাকবো একই ভালোবাসায়। ভালোবাসি তোমায় সব কিছুর চেয়ে বেশি। অনুচ্ছেদ আকারের এই বড়সড় মেসেজটা দেখে রোজার বুকে এক শীতল হাওয়া বয়ে গেল। এই লোকটা একটা পাগল। অত বড় মেসেজ লিখেছে কেন? এত কিছু যখন বলার ছিল তখন সামনাসামনি বললেই পারতো। আসার সময় তো একটা কথাও বললো না। রোজার এখনো মনে পড়ছে ফ্ল্যাট থেকে ফিরে আসার সময় আহমেদ তাকে ভালোভাবে আদর দেওয়ার বদলে কপালে শুধু একটা চুমু দিয়ে রাউন্ড ধমক দিয়ে তর্জনী আগুন তুলে বলেছে, সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকবা রোজা। যদি তোমার কিছু হয়েছে, যদি কোনোভাবে একটা আচরও তোমার গায়ে লাগে, তাহলে ট্রাস্ট মি, আমি আমার নিজে তোমাকে গুলি করব। রোজা প্রথমে ভাবল অভিমানের বশেই আহমেদকে তার মেসেজের রিপ্লাইটা দেবে না, কিন্তু তার এই বেয়ারা মনটা কি তার মস্তিষ্কের কথা শোনে? প্রচণ্ড পরিমাণেই নিজের ওপর বিরক্ত হয়ে রোজা ফোনটা হাতে নিল। গাড়িটা রাস্তার একপাশে সাইড করে দাঁড়িয়ে রেখে ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল মিষ্টি হাসি। এরপরে টাইপিং করতে থাকলো আহমেদের উদ্দেশ্যে কিছু কথা। রোজাকে মেসেজ পাঠিয়ে আহমেদ কিছুক্ষণ বিছানায় বসে থাকলো, যেন রোজার স্নিগ্ধ উপস্থিতির রেশ এখনো বাতাসে মিশে আছে। আয়নার সামনে এসে নিজেকে গুছিয়ে নিল সে। আজকের পুরো দিনের পরিকল্পনা ভাবতে লাগলো। আহমেদ বুঝতে পারলো এখন তার সময় এসেছে স্টুডিওতে যাওয়ার দরকার। আলমারির দরজা খুলে আহমেদ তার স্টুডিওতে যাওয়ার জন্য কালো টি শার্ট আর জিন্স বের করলো। এমনিতেই সে দেরি করে ফেলেছে, এজন্য কোনো রকম সাজগোজে বাড়তি ঝামেলা ছাড়াই দ্রুত তৈরি হতে লাগলো সে। যদিও মনের গভীরে রোজার অনুপস্থিতির একটা হালকা শূন্যতা অনুভব করছিল, কিন্তু তার কাজে ফোকাস করার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। তার গন্তব্য এবার স্টুডিও, যেখানে আজ আমার তুমি সিনেমার টাইটেল সং রেকর্ডিং হবে, যা তার জন্য বিশেষ একটি গান। সবকিছু গুছিয়ে দরজার কাছে এসে চাবি তুলে নিল আহমেদ। মৃদু হাসি দিয়ে মনে মনে ভাবল, রোজা চলে গেলেও প্রতিটা মুহূর্তে যেন সাথে আছে। আহমেদ স্টুডিওতে পৌঁছানোর পরপরই কাজের মধ্যে ডুবে যেতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে লক্ষ্য করলো স্টুডিওর রিসিপশনের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। খুব চেনা চেনা লাগলো তার। প্রথমে একটু অবাক হলেও কাছাকাছি যেতেই চিনতে পারলো এরা তো সেই বিচ্ছুগুলো। আহমেদকে এগিয়ে আসতে দেখে রিয়াদ, সৌরভ, নাহিদ, অহনা, নূরা সবাই একে একে দাঁড়িয়ে গেল। সৌরভ এগিয়ে গিয়ে আহমেদকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমরা সবাই একসাথে আপনার সাথে দেখা করতে আসলাম। আহমেদ অবাক হয়ে বলল, কিন্তু এখন তোমরা এখানে কিসের জন্য আহো না? তোমাদের ম্যাম তো অলরেডি বেরিয়ে পড়েছে। নূরা এবার একটু বিনয়ী হয়ে বলল,
স্যার, আমরা জানি তো ম্যাম অলরেডি চলে গিয়েছে, কিন্তু ম্যাম আমাদেরকে এখন খুঁজবে না। তিশাপুর সাথে দেখা করতে গিয়েছে, তাই এই সুযোগে আমরা আপনার কাছে চলে আসলাম। আহমেদ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেন আমার সাথে দেখা করতে আসলে কেন? আমার কাছে কি দরকার এখন? সবাই এ পর্যায়ে একটু আমতা করতে থাকলো। রিয়াদ এবার মিনমিন করে বলে উঠল, স্যার আমরা আপনার কেবিনে গিয়ে কথা বলি। সিক্রেট কথাবার্তা তো সবার সামনে বলা যায় না। আহমেদ রাজি হলো। সবাইকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকমের ফাইল। কিছু কিছু ফাইলে আবার ধুলোও জমে আছে। রোজা মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ফাইল দেখার পর মাথায় ব্যান্ডেজ করা আহত তিশার দিকে তাকালো। হাতে থাকা ফাইলটা রোজার সজোরে টেবিলের উপর রেখে উৎফুল্লিত কণ্ঠে বলে উঠল, গ্রেট! আমি সত্যি ভাবতে পারিনি তিশা যে তুমি এত তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে পারবে। তুমি নিজেও জানো না তুমি কত বড় রকমের কাজ করেছো। আই অ্যাম ইমপ্রেসড। তিশা বিনয়ের সাথে হাসল। নিজের কাজে সে সফল হয়েছে এটা ভেবে তার খুবই ভালো লাগছে। ম্যাম, আমি যা করেছি নিজের দায়িত্বের জন্য করেছি। আপনাকে সাহায্য করে আমার সত্যি অনেক ভালো লাগছে। রোজা এবার টেবিল থেকে কফির কাপটা নিয়ে এক চুমুকে খেয়ে ফেলল। এত এত জলজান্ত প্রমাণগুলো আগে কেন আমার হাতে আসেনি? রেডিকুলাস! যে কাজটা আমি করতে পারলাম না সেই কাজটা তুমি এত সহজে করে ফেললে। এগুলো আগে আমার চোখে পড়েনি কেন? তিশা এ পর্যায়ে একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, ম্যাম, আসলে জাবেদের কেসটা আপনি শুধুমাত্র জাবেদকে ঘিরেই তদন্ত করেছিলেন, কিন্তু এই জাবেদের কেসের সাথে আরও অনেক মাফিয়া সহ দেশের বাহিরের অনেক ডন, এমনকি অনেকগুলো ভিন্ন জটিল কেস যুক্ত রয়েছে, যে কেসগুলো আপনি তদন্ত করেননি। আর এই কারণে অনেকগুলো ক্লু মিস হয়ে গিয়েছে। রোজা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। সে সত্যি সত্যি খুব খুশি হয়েছে তিশার কাজে। মেয়েটা অনেক দায়িত্বশীল। তিশা এবার কিছু একটা মনে করতে চটপট করে বলে উঠল, ম্যাম, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানানো খুব প্রয়োজন। রোজা ভ্রু কুচকে বলল, কি কথা? ম্যাম, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কুখ্যাত নায়িকা জেবা, যে কিনা নিজেকে এতিম বলে দাবি করে, সে সম্পর্কে জাভেদ রায়হানের নিজের ভাগ্নি, অর্থাৎ জাভেদ রায়হানের নিজের বোনের মেয়ে। আহমেদের কেবিনে সবাই আহমেদকে ঘিরে ধরে বসে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সৌরভ কফি নিয়ে কেবিনে প্রবেশ করলো। সবার হাতে হাতে কফি দিতেই আহমেদ এক চুমুক খেয়ে বলল, নাও এবার শুরু করো তো। কি বলবে তোমরা? যা বলার তাড়াতাড়ি বলো, আমার রেকর্ডিং আছে। এমনিতেই তোমাদের ম্যামের জন্য দেরি হয়ে গেছে। এবার সবাই অহনাকে খোঁচাখুচি করা শুরু করলো। অহনা শেষে বিরক্ত হয়ে আহমেদের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, স্যার, আসলে যেটা বলতে চাচ্ছিলাম, মানে ম্যামের মুড ঠিক আছে আজকে? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ম্যাম কি আজ আমাদের বকাবকি করবে? আপনি কি ম্যামের সাথে আবার ঝগড়া করেছেন? খুবই জঘন্য একটা প্রশ্ন লাগলো আহমেদের কাছে। এটা চরম বিরক্তির সাথে আহমেদ জিজ্ঞেস করলো, তোমরা কি আমার গুরুত্বপূর্ণ টাইমগুলো ওয়েস্ট করার জন্য এখানে এসছো? এরকম উদ্ভট ধরনের প্রশ্ন কেউ করে? এবারে রিয়াদ বলল, মানে স্যার, আসলে যেটা বলতে চাচ্ছিলাম, গত রাতে কি আহমেদ এবার চট করে ধরে ফেললো ওদের অভিব্যক্তিটা। তাহলে এই বিচ্ছুগুলো এইসব উল্টাপাল্টা কথা জানতে তার কাছে এসেছে। আহমেদ এবার মুচকি হেসেই কফিটা সাইডে রেখেই তর্জনী আঙ্গুলের ইশারায় তাদেরকে কাছে ডাকলো। সবাই নিজেদের কান এগিয়ে দিল আহমেদের দিকে। আহমেদ যখন এরকম ইশারায় তাদেরকে কাছে ডাকে তখনই তাদের বুক ধুকপুক করা শুরু করে। না জানি আরও কোন অদ্ভুত ধরনের খবর শুনতে হয়। আহমেদের সতর্ক হয়ে বলে উঠল, বাই এনি চান্স তোমরা কি আমার বাসরাত নিয়ে প্রশ্ন করছো? সবাই এবার অপ্রস্তুত হয়ে একে একে অপরের দিকে তাকিয়ে মেকি হেসে মাথা নাড়ল। আহমেদ এবার বাঁকা হেসে অহনার দিকে তাকিয়ে বলল, অহনা, তোমার আজকে বিরিয়ানি রান্না করাটা বেশি দরকার। দেরি করো না, বিকেলের মধ্যে আমার কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানিটা চাই। অহনার চোখ বড় বড় করে বলে উঠল, কিন্তু স্যার, আমি তো আপনাকে শর্ত দিয়েছিলাম, শর্তটা না মানা পর্যন্ত আমি তো বিরিয়ানি দেবো না আপনাকে। আহমেদ এবার বাঁকা হেসে তাকিয়ে থাকলো সবার দিকে। সবাই আবার বুঝতে পারলো বিষয়টা। নাহিদ উৎফুল্লে লাফিয়ে উঠে জিজ্ঞেস করলো, স্যার, প্ল্যান কি সাকসেসফুল হয়েছে? আপনি ম্যামকে কাবু করতে পেরেছেন?
আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলে উঠল। তোমাদের ম্যামকে আমি কাবু করব? তোমাদের ম্যামই আমাকে কাবু করে ফেলেছে। সবাই ভ্রু কুচকে তাকাতেই আহমেদ নিজের শার্টের কলারটা একটু সরিয়ে নিজের গলার কাছে থাকা আঁচড়ের দাগ দেখালো। নাহিদ তো বোকার মতো ভেবে বসতো আহমেদ ওর রোজা মনে হয় ঝগড়া করেছে, মারামারি করেছে। আতকে উঠে সে বলে উঠল। এ কি স্যার, ম্যাম আপনাকে আচার কাটছে? সর্বনাশ, শেষে মারামারি করলেন আপনারা, তাও আবার বাসর রাতে? আহমেদ এবার মুখ কুচকে তাকিয়ে বলল। আমার একমাত্র বউয়ের ভালোবাসার চিহ্নগুলো তোমাদের মারামারির চিহ্ন মনে হচ্ছে? আজব ব্যাপার স্যাপার। এ পর্যায়ে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে নুরা কোনোভাবে বিশ্বাস করতে পারল না। সে সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করল। স্যার, সত্যি করে বলুন তো, আপনি কি ম্যামকে জোর জবরদস্তি করতে গিয়েছিলেন? এই জন্যে কি আঁচড়টা লেগেছে? ম্যাম আপনাকে আবার ঘর থেকে বের করে দেয়নি তো? এখন নিজের সম্মান বাঁচাতে কি আপনি আমাদের সামনে মিথ্যা কথা বলছেন? আহমেদ এবার সবার দিকে তাকিয়ে মুখ কুচকে বলে উঠল। আমি কি এবার বাসর কিভাবে করেছি সেটা তোমাদের বলবো নাকি? সবাই আবারও প্রস্তুত হয়ে পড়ল। এবার হঠাৎ আমতা আমতা করে সৌরভ জিজ্ঞেস করল। এ মানে স্যার, প্রমাণ না পেলে তো প্রমাণ না পেলে তো কোনো কিছু বিশ্বাস করা যায় না। আর রিয়াদ ভাই, অহনা, নুরা, নাহিদ ওরা তো কোনো কিছু প্রমাণ ছাড়া বিশ্বাসই করবে না। যতই হোক পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে বলে কথা। আহমেদ এবার অহনার দিকে তাকিয়ে বলে উঠল। এক কাজ করো, তোমার ম্যামের ঘাড়ে একটু চেক করবে, সেখানে কামড়ের দাগ দেখবে, তাহলে বুঝে যাবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। আর তাছাড়া বয়াজকে আমার অনেক ভালো মুডে আছে, তবে সেটা শুধু আমার সাথে। তোমাদের ক্ষেত্রে কেমন মুডে থাকবে সেটা আমি বলতে পারছি না। নুরা এবার গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলে উঠল। আমরা ম্যামের ঘাড়ে কামড়ের দাগ আছে কি না চেক করতে যাব, আর ম্যাম আমাদেরকে উড়াধুরা গুড়ি মারবে না? এটা কি সম্ভব? আহমেদ বলল। এর থেকে বেশি কিছু প্রমাণ আমি তোমাদের দিতে পারছি না, তবে তোমরা যাই বলো, আজ আমি সত্যিই ভীষণ খুশি। শুধু এখন এই মিশনটার জন্য তোমার ম্যামের জন্য চিন্তা হচ্ছে। ভালোই ভালো এই জাভেদের কেসটা ক্লোজ হোক, তারপর তোমার ম্যামকে নিয়ে আমি হানিমুনে যাব। কিছুক্ষণ নীরব থাকার পর অহনা বলে উঠল। রিয়াদ ভাই, আমার তাড়াতাড়ি চলো। আসলে এই মিশনটার জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। ম্যাম নাকি আজকে আবার ডিজিবির কাছে যাবে। ম্যামের কাজগুলো শেষ করে আবার বিরিয়ানি রান্না করার উপকরণে কিনতে হবে। তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে অহনা আহমেদকে উদ্দেশ্য করে বলল। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, বিকেলের মধ্যে আমি আপনাকে স্পেশাল বিরিয়ানি খাওয়াবো। রিয়াদে এবার বলে উঠল। স্যার, আমরা সবাই আপনাকে অনেক বড় একটা উপহার দেব, নো টেনশন। বলে কেউ আর এক মিনিটও দেরি করল না। সবাই ফট করে আহমেদের কেবিন থেকে হাওয়া হয়ে গেল। সবাই চলে যাওয়ার পর আহমেদ হাফ ছেড়ে বাঁচল। ঠোঁট গোল করে বড় করে একটা শ্বাস ছাড়ল সে। এই বিচ্ছুগুলোর জ্বালায় সে একদিন পাগল হয়ে যাবে নিশ্চিত। এবারে কিছু একটা ভেবে আহমেদের হঠাৎ মনে পড়ল যে প্রডিউসার এখনও স্টুডিওতে এসে পৌঁছায়নি। ম্যানেজারকে কল করার উদ্দেশ্যে নিজের ফোনটা হাতে নিল আহমেদ, কিন্তু নোটিফিকেশনে আসা রোজার নাম্বার থেকে একটি মেসেজ দেখে আহমেদ সঙ্গে সঙ্গে সজাগ হয়ে বসল। দেরি না করে ঢুকে পড়ল সেই মেসেজ অপশনটাতে। রোজা যে তাকে এত বড় একটা মেসেজ পাঠাবে এটা কখনো কল্পনাই করেনি আহমেদ। খুবই আগ্রহের সাথে রোজা পাঠানো মেসেজটা এবার পড়তে শুরু করলো সে। প্রিয় গায়ক সাহেব, আপনার এই কথাগুলো পড়ে মনে হলো যেন অনেক দূর থেকে আপনারও ভালোবাসার স্পর্শ অনুভব করতে পারছি আমি। আপনি জানেন, আমার প্রতিটা লড়াই, প্রতিটা পদক্ষেপে আপনার ছায়াটা সবসময় আমার সঙ্গে থাকে। আপনার ভালোবাসাই যে আমাকে শক্তি দেয়, সাহস দেয়। আপনি যখন বলেন তুমি আমার জীবনে মূল্যবান, তখন বুঝি এই জীবনের আসল মানে আপনি। আমার মিশন যতই গুরুত্বপূর্ণ হোক, আপনি ছাড়া সব কিছুই যেন ফিকে। বিশ্বাস করুন, আমি প্রতিশ্রুতি দিলাম, আল্লাহ চাইলে আমি নিরাপদেই আপনার কাছে ফিরে আসব। কারণ আপনার কাছে ফিরে আসাটাই আমার সবচেয়ে বড় জয়। এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কে আছে বলুন? আপনি জানেন, আপনার প্রতিটি কথা আমার হৃদয়ের গভীরে একটি আলোক রেখা এঁকে দেয়। আজ আপনি যতটা উদ্বিগ্ন আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, আমার সাহসের পেছনে আপনার ভালোবাসাই সবচেয়ে বড় অবলম্বন। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে
আমি আপনার এই ভালোবাসায় নিজের শক্তি পাই। আমার মনের আশ্রয়ে আমি সব ঝড় পাড়ি দিতে পারি। জানি এই পথ কঠিন, কিন্তু আপনার অপেক্ষার মিষ্টি অনুভবই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনার এই ভালোবাসা আমার কাছে যেন এক আশীর্বাদ, যার জন্য আমি প্রতিটি সংগ্রাম, প্রতিটি বাধা পার করতেও রাজি। আমি ফিরে আসব ঠিক আপনার পাশে, আপনার ভালোবাসায় মুড়ে, আর এক মুহূর্তের জন্য দূরে যাব না। আপনি আমার জীবন, আমার প্রতিটি স্বপ্নের শুরু আর শেষ। আপনাকে ভালোবাসি, আজ কাল অনন্তকাল ধরে। রোজার মেসেজ পড়ে আহমেদ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতর হঠাৎ এক প্রশান্তির ঝড় বয়ে যায়, যা সে আগে কখনো অনুভব করেনি। তার চোখ দুটো মৃদু বিস্ময়ে বড় হয়ে যায়, আর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। আহমেদ ভাবেনি যে রোজা তার মেসেজের রিপ্লাই দিবে। আহমেদ সময় নিয়ে আরও 4-5 বার মেসেজটা পড়ল। আহমেদ ফোনের স্ক্রিনে ভাসমান প্রতিটি শব্দের ওপর অসংখ্য চুমু এঁকে দেয়, যেন শব্দগুলো তার হৃদয়ের গভীরে গেঁথে যায়। তার চোখে অশ্রু এসে জমে, কিন্তু সে তা উপেক্ষা করে হাসি মুখে মেসেজের দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য তার কাছে সেরা উপহার। তার মনে হয় যেন এক দীর্ঘদিনের অপেক্ষার পর হঠাৎ করেই সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেছে। বুকের ভেতর যে অস্থিরতা এতদিন ধরে তাকে তাড়া করে বেড়াচ্ছিল, রোজার সেই মিষ্টি কথাগুলো সব ঘুরে মিশিয়ে দিয়েছে প্রশান্তির স্রোতে। মনে হয় যেন হৃদয়ের সমস্ত রুদ্ধ বাতাস আজ মুক্তি পেয়েছে। তার দম নিতে কষ্ট হচ্ছিল, অথচ এক অপূর্ব স্বস্তি তাকে ঘিরে ধরেছে। আহমেদের মনে হয় এই মুহূর্তটি সে চিরদিনের জন্য ধরে রাখতে চায়। তার হাতে ফোনটি শক্ত করে ধরে সে মনে মনে রোজার প্রতি অকথ্য ভালোবাসার প্রতিটি অনুভূতি অনুভব করে। আনন্দে উত্তেজিত হয়ে সে চেয়ারে বসে আবার উঠে দাঁড়ায়, যেন তার ভেতর অস্থিরতার স্রোত বইছে। সে মনে মনে আওড়ায়, রোজা, তুমি আমার হৃদয়ের প্রতিটি কোণে এমনভাবে জড়িয়ে আছো যা কোনোদিন কল্পনা করতে পারিনি। তার হাত অবিরাম ফোনের স্ক্রিনে রোজার নাম ছুঁয়ে থাকে, যেন তার প্রতিটি ছোঁয়া রোজার কাছে পৌঁছে যায়। আনন্দে তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে ওঠে। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হৃদয়ে এক গভীর প্রশান্তি আর তৃপ্তি অনুভব করছে। আহমেদ এবার মনে মনে বলে ওঠে, বউ আমার, তুমি যদি এখন আমার সামনে থাকতে, ট্রাস্ট মি, অসংখ্য চুমু দিয়ে অজ্ঞান করে দিতাম তোমায়। হোয়াট ডু ইউ মিন বাই দিস? এসব আপনি কি বলছেন মিস রোজা? আপনি কি এ বিষয়ে নিশ্চিত? এরকম কোনো প্রমাণ ব্যতীত আমরা এই কাজ করতে পারি না। একটু আগে সমস্ত রকমের তথ্য পেয়ে রোজা ডিজিপি ইমরান হকের সাথে দেখা করতে এসেছে। সে এখন তারই কেবিনে টেবিলের সামনে বসে রয়েছে। রোজার পাশে রিয়াদ, নূরা, অহনা, নাহিদ ও তিশা ঢালের মতো করে চারপাশে দাঁড়িয়ে রয়েছে। তাদের উদ্দেশ্য কোনো রকম সন্দেহজনক আচরণ দেখতে পেলেই বন্দুক বের করে লাগাম ছাড়া গুলি করা। ডিজিপি ইমরান হকের এরকম অস্থিরতা দেখে রোজা বাঁকা হেসে পায়ের উপর পা তুলে নিজের সানগ্লাসটা খুলেই টেবিলের উপর রাখল। এরপরে ক্ষীণ কণ্ঠে পড়ে উঠল, মিস্টার হক, আপনি খুব ভালো করেই জানেন আমি কোনো রকম প্রমাণ ছাড়া কাজ করি না। আর জাভেদ রায়ানের বিরুদ্ধে যত রকম প্রমাণ আমি পেয়েছি, আমি পেয়েছি বললে ভুল হবে, আমাকে পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করা হয়েছে সিআইডি অফিসার আকরাম চৌধুরীর একমাত্র গুণধর মেয়ে তিশা চৌধুরী, যে কিনা আপনাদেরই ডিপার্টমেন্টের গোয়েন্দা টিমের সাথে কাজ করে। সেই তো এত সব প্রমাণ আমার কাছে নিয়ে এলো। ইমরান হক কিছু বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজা আবারও বলে উঠল, এমনিতেও আমি শুধুমাত্র মানুষের কথাতে কাজ করি না, আমি নিজেও যাচাই করেছি। যত সব প্রমাণ এখন রয়েছে সেই হিসেবে অন্তত আইন অনুযায়ী তার এনকাউন্টার করে দেওয়ার অর্ডার দেওয়াটা স্বাভাবিক। ইমরান হক ঠোঁট ভিজিয়ে গম্ভীর হয়ে বলেন, আপনি কাজটা ঠিক করছেন না মিস রোজা। আপনি আবেগের বেশে এমন করছেন। আর আপনি ভুলে যাবেন না, আমিও জানি আপনি কিসের জন্য এভাবে জাভেদের পিছনে লেগে আছেন। এতে তো আপনার ব্যক্তিগত স্বার্থ রয়েছে। এবার রোজা গম্ভীর মুখে ভ্রু কুঁচকে ফেল। চোয়া শক্ত হয়ে গেল তার। এবার সে এগিয়ে এসে টেবিলের উপর দুহাত মুঠো করে রেখে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার হক, আমি আপনার সাথে বাড়তি ঝামেলা করতে চাচ্ছি না। আপনার সাথে ফালতু কথাবার্তা বলে ফালতু টাইম নষ্ট করার মতো টাইমও আমার কাছে নেই। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। আপনি এটা মনে করবেন না
যে আপনার দুর্নীতি, আপনার অবৈধ কাজকর্ম সম্পর্কে আমি কিছু জানি না। ইমরান হক চমকে তাকালেন রোজার দিকে। এবার তিনি আমতা আমতা করে বলে উঠলেন, আপনি এখন আমার পেছনে লাগলেন, মানে একটা দিয়ে হচ্ছিল না আপনার। আমি আপনাকে সাহায্য করছি না, আপনার পক্ষ নিয়ে কথা বলছি না, এই কারণে আপনি আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন। রোজা এবার বাঁকা হেসে বলল, মিথ্যে অপবাদ মিস্টার হক? আপনি হয়তোবা ভুলে যাচ্ছেন, আপনাকে এর আগে 3 বার 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, শুধুমাত্র মাফিয়াদের হয়ে কাজ করার জন্য। এবার রোজার পেছনে থাকা তিশা সহ সবাই অবাক হয়ে গেল। তারা জানতো না যে ডিজেপি স্যার এরকম দুর্নীতিবাজ। তারা তো ডিজেপিকে ভালো মনে করেছিল, কিন্তু রোজা যে এরই মধ্যে এত কিছু বের করে ফেলেছে এটা তাদের ধারণাতেই ছিল না। রোজা এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে বলল, বাংলাদেশ দণ্ডবিধি প্যানেল কোড অফ বাংলাদেশ ধারা 96 থেকে 106 পর্যন্ত আত্মরক্ষার অধিকার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগকে অনুমোদন করে। সন্ত্রাসবাদ, অস্ত্র বা মাদক চোরাচালান, মানব পাচার এবং মাল্টিপল মার্ডার বা সিরিয়াল কিলিং, পুলিশ ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, এই সমস্ত অপরাধের জন্য এনকাউন্টার করে দেওয়ার অর্ডার আমাদের আইনে রয়েছে। আপনি আমাকে শেখাতে আসবেন না মিস্টার হক, আপনার থেকে ভালো জানি আমি। ইমরান হক এবার নিজেও দাঁড়িয়ে গেলেন। এরপরে বললেন, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে জাভেদ রাইয়ান এইসব অপরাধের সাথে যুক্ত? কি প্রমাণ আছে আপনার কাছে? এবার রোজা আড়ালে বাঁকা হাসলেও রিয়াদ, অহনা, নূরা, তিশা, নাহিদ ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। রিয়াদ এবার দুহাত বুকে গুজে পড়ে উঠল। মিস্টার হক, আপনি আসলেই ম্যামকে তাহলে এখনও চিনতে পারলেন না? প্রমাণ ছাড়া ম্যাম কখনো কথা বলতে আসে না। আপনার প্রমাণ চাই? কি হাস্যকর কথা বললেন। আপনার কি মনে হয় মিস এজ এ রোজা ইজ সরি মিসেস এজ এ রোজা রহমান উইথআউট এনি টাইপ অফ প্রুফ কথা বলবে? রেডিকুলার। রোজা এবার গম্ভীর স্বরে বলতে শুরু করলো, 2 বছর আগে আমাদের দেশ থেকে 3 কোটি টাকার অস্ত্র পাচার হয়ে গিয়েছে। চট্টগ্রাম থেকে তখনকার দিনের এক বড়সড় মাফিয়াকে মাদক পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছিল, অথচ সেই কেসের আসল কালপ্রিট ছিল জাভেদ রায়ান। 6 মাস আগে বিমানবন্দরে তথ্যমন্ত্রীকে হামলা করা হয়েছিল, যার মূল হোতা ছিল জাভেদ রায়ান। গাজীপুর, মিরপুর, হবিগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ থেকে মোট 36 জন মেয়েকে পাচার করে ভারতে পাঠানো হয়েছিল। সেই কেসটা আপনারা পেন্ডিং রেখে দিয়েছিলেন। আপনাদের মতে সেই মেয়েগুলো নাকি স্বইচ্ছায় পালিয়ে গিয়েছিল। জাস্ট ওয়াও! অথচ সেই কেসের মূল কালসাপটাও ছিল জাভেদ রায়ান। তাহলে আপনি বলুন, জাভেদ রায়ানের বেঁচে থাকার মানেটা কি? ইমরান হক এবার নিজের পকেট থেকে রুমাল বের করে সদ্য কপালে আসে ঘাম মুছে নিলেন। রোজা অন্যরকম কণ্ঠে পড়ে উঠল, ও আরেকটা কথা, আপনি একটু আগে কি যেন বললেন? আমি আমার নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য জাভেদের পেছনে লেগেছি। আপনার মতে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমি দেশের হয়ে কাজ করছি? হাই রিডিকুলাস! কথা মিথ্যে নয়, কিন্তু কিছুটা ভুল। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আমি আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের জন্য কাজ করে অভিনয় করছি? দেশের জন্য প্রমাণ দিতে প্রস্তুত আমি, বুঝেছেন? সব অভিনয় মনে হয় আপনার। আপনার কথা এদিক দিয়ে তো ঠিকই আছে। আমি এই ডিপার্টমেন্টে এসেছিলাম শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই। তবে যখন এখানে পা রেখেছি তখন থেকে এই ডিপার্টমেন্টই আমার সব হয়ে গিয়েছে। নিজের জীবনের মায়া ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে, নিজের ভালোবাসা ত্যাগ করে আমি দেশের জন্য কাজ করছি। এসব কি আপনার অভিনয় মনে হয়? ইমরান হক এবার অপ্রস্তুত দৃষ্টিতে এদিক ওদিক তাকালেন। রোজা আবারও পড়ে উঠল, আর যদি আমি জাভেদের খেলাটা শেষ করতে না পারি, তাহলে আমার মতো আরও কজন রোজা যে নিজের বাবাকে হারাবে আমি নিজেও জানি না। আমি চাই না আমার মতো জীবন আর কারো হোক। আপনি কি জানেন, জাভেদের ছেলের সাথে আমার বিয়ে দিতে রাজি না হওয়ার জন্য আমার বাবাকে খুন করা হয়নি। আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল কারণ আমার বাবা অবৈধ কাজ করতে রাজি হয়নি। আর সেই সময় আমার বাবাকে জাভেদের দরকার ছিল।
কোনো এক দুর্নীতি করার জন্য। আমি চাই না আমার মতো একটা নিকৃষ্ট জীবন কারো হোক, যে জীবনে নিজের বাবাকে নিজের চোখের সামনে খুন হতে দেখেও আমি কিছু করতে পারিনি। এতটাই দুর্বল ছিলাম আমি, এতটাই গাধা ছিলাম আমি। অথচ এখনকার ব্যক্তিত্বে আমি যদি তখন সেই সময় সেই পরিস্থিতিতে থাকতাম, তাহলে সেদিন আমি রান্নাঘর থেকে বটি এনে এক কোপে জাভেদের ঘাট থেকে তার মাথাটা আলাদা করে দিতাম। রোজা এবার নিজের সানগ্লাসটা পরে নিয়ে বলে উঠল, আমি আপনার কাছে অর্ডার নিতে আসিনি, আপনার কাছে অর্ডার পাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। বিশ্বাস করুন, এনকাউন্টার করার অর্ডারটা আপনার কাছ থেকে আসে, এই জন্য আপনাকে বলে রাখলাম যে আমি জাভেদকে এনকাউন্টার করতে যাচ্ছি। সে আপনি অর্ডার দিন আর না দিন, আই ডোন্ট কেয়ার। আপনার বাপও পারবে না আমাকে আটকাতে, জাস্ট বলে রাখলাম। এরপরে যদি আপনি কোনো রকম ঝামেলা করেছেন, তাহলে আপনার সাথে কি করতে হবে সেটাও আমার খুব ভালো করে জানা আছে। আমাকে এতটা ভালো মনে করবেন না। বলেই রোজা বাকিদেরকে নিয়ে ডিজিপির কেবিন থেকে বেরিয়ে পড়ল। এদিকে ইমরান হকের মাথায় আগুন জ্বলছে। সে আসলেই জাভেদের হয়ে কাজ করছিল এতদিন ধরে। জাভেদের সমস্ত অপরাধ তার জানা ছিল, কিন্তু প্রতি মাসেই জাভেদ তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দমিয়ে রেখেছিল। সেও টাকা লোভে আর কিছু বলতে পারেনি। কিন্তু রোজার আজ এই অদম্য আত্মবিশ্বাস দেখে সে এখন নিজেও ভয় পেয়ে যাচ্ছে। দ্রুত গতিতে ইমরান হক নিজের ফোন উঠিয়ে জাভেদকে কল করল। হ্যালো স্যার, আপনি যেখানেই থাকুন না কেন দয়া করে পালিয়ে যান। ওই মেয়েটা আপনাকে একদম ছাড়বে না। আমি তাকে এনকাউন্টার করার অর্ডার না দিলেও সে উপর মহল থেকে অর্ডার পেয়ে যাবে। আমি কিছু করতে পারবো না। তার কাছে সমস্ত জলযন্ত্র প্রমাণ রয়েছে। আপনি যত দ্রুত সম্ভব পালিয়ে যান। আমিও পালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই পদ্ধতির মূল কারিগর ছিল জাভেদ রায়ান। অনেকবার চেষ্টা করেও আমরা কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে হাতে নাতে ধরতে পারিনি, কিন্তু এবার আমার হাতে তার সব কিছু ধরা পড়েছে। আপনি জানেন, তার এই অপরাধের সঙ্গে জড়িত আরও অনেক শক্তিশালী ব্যক্তি আছে, যাদের কারণে সে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। তার এসব কার্যকলাপের জন্য ইতিমধ্যে দেশের মানুষ ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছে। অথচ আজ এই গুরুত্বপূর্ণ প্রমাণগুলি হাতে পাওয়ার পর তার কেসটি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। জাভেদ ইতিমধ্যে ডিজিপি সহ আরও অনেকজনকে কিনে ফেলেছে। হোয়াট দ্য হেল উই আর ডুইং? রোজার কথা শুনে কলের ওদিক থেকে সিআইডি অফিসার এসিপি অভিজিতের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে এক গভীর শঙ্কার ছায়া ভেসে উঠল। তিনি উপলব্ধি করলেন রোজা যা বলেছে তা মিথ্যা নয়। তিনি জানেন রোজা কোনো ধরনের প্রমাণ ছাড়া এভাবে তার কাছে এই কথাগুলো বলতো না। ডিজিপি ইমরান হকের ওখান থেকে বের হয়ে আসার পর রোজা এখন গাড়ি নিয়ে সিআইডি অফিসের দিকে যাচ্ছে। কিন্তু ওখানে যাওয়ার আগে সে গাড়িতে থেকেই এসিপিকে কল করে এসব কথা বলতে শুরু করে দিয়েছে। অভিজিৎ হালকা গলায় বললেন, ঠিক আছে ম্যাম, আমি কেসটি খুঁটিয়ে দেখার জন্য একটা তদন্তের নির্দেশ দেব। যদি সব প্রমাণ আপনার কথার সঙ্গে মিলে যায় তবে আমরা তাকে গ্রেফতার করব। কিন্তু মনে রাখবেন, আইন প্রয়োগ করতে গেলে আমাদের সতর্ক এবং যুক্তির প্রয়োজন। আমি চাই এই কাজের মধ্যে যেন দুর্নীতির ছায়া না থাকে। রোজা মাথা নেড়ে বলল, আপনাদেরকে আর খতিয়ে দেখার দরকার নেই। অনেক সময় দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু আপনারা বেশি সময় পেয়ে অপচয় করেছেন, শুধু শুধু সময় নষ্ট করেছেন। অথচ ঠিকমতো দায়িত্বটা পালন করলে আমরা অনেক আগেই এই কেসটা ক্লোজ করতে পারতাম। এখন যা করার আমি করব। আমি শুধু আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম। বলেই ফট করে কল কাটল রোজা। অহনা গাড়ির চাকা শক্ত করে ধরে রেখেছে, আর গাড়িটা দ্রুত গতিতে রাস্তায় ছুটছে। বাইরে হওয়া দ্রুত গতিতে ভেসে আসছে, আর রাস্তার আলো গাড়ির কাছে এক একটা চমক সৃষ্টি করছে। অহনা নিজের চোখ সরিয়ে একটু পাশে তাকাতেই দেখতে পেল রোজার ঠোঁটে এক রহস্যময় বাঁকা হাসি। এরকম মুহূর্তে রোজার ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে অহনা অবাক হয়ে জিজ্ঞেস করে, ম্যাম, আপনি হাসলেন কেন? রোজা একইভাবে গাড়ির মিররে লুকিং গ্লাস দিয়ে অহনার দিকে তাকালো। অহনার ভীত চেহারা দেখে রোজা আবারও বাইরে তাকিয়ে চোখের কোণে রহস্য মেশানো হাসি ধরে রেখেই শান্ত কণ্ঠে বলল, আমি এখনই কাউকে এনকাউন্টার করতে যাচ্ছি না অহনা। আমার অন্য আরেকটা পরিকল্পনা রয়েছে, আর মিথ্যা কথা বলে এসেছি যাতে সেই ডিজিপিটাও ভয় থাকে।
এমনকি আমি মিস্টার অভিজিৎকেও মিথ্যা কথা বললাম। অহনা সহ সবাই এক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। রিয়াদ বুদ্ধিমানের মতো নিজের মাথাটা ঠান্ডা রাখলো। সে খুব ভালো করেই জানে এখন তারা হাতুড়ি দিয়েই নিজেদের মাথা পিটালেও রোজার দক্ষ কৌশল ও তার অসম্ভব দক্ষতার পরিকল্পনা ধরতে পারবে না। এদিকে নুরা এবং তিশাও ভয়ে আছে। রোজা আসলে কি করতে যাচ্ছে তারা কেউ বুঝতে পারছে না। হঠাৎ করে রোজা কিছু একটা ভেবেই নিজের ফোনটা বের করলো এবং দ্রুত আহমেদের নাম খুঁজে কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর আহমেদ ফোনটা ধরল। রোজা ফোনটা কানে লাগালো। আহমেদের কণ্ঠ ভেসে এলো উদ্বেগ ভরা। রোজা, মাই কুইন, কোথায় তুমি? ঠিক আছে তো? এ অসময়ে কল করলে যে? রোজা নরম কণ্ঠে বলল, আহমেদ, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আসলে একটা কথা বলতে কল করলাম। আগামী 2 দিন আপনার সাথে এমনকি কারো সাথেই আমার যোগাযোগ রাখা সম্ভব হবে না। কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কিছু। তাই আগামী 2 দিন আপনি আমাকে কল করবেন না, আর না আমি আপনাকে কল করব। মানে এসব কি বলছো? কেমন কাজ? রোজা, তুমি ভালো আছো তো? কিছু হয়েছে? কেন হঠাৎ করে এমন কথা বলছো? আহমেদের কণ্ঠে দুশ্চিন্তার গভীরতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রোজা একটু থেমে বলল, আহমেদ, সব কিছুই ঠিক আছে। আপনি শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। আপনি নিজেও জানেন আমি কি কাজ করতে এসেছি। কিন্তু এখন জলটা যেদিকে গড়িয়েছে সেই হিসেবে এখন আপনার সাথে যোগাযোগ রাখা সম্ভব না। কিন্তু রোজা, আমি আমি তো তোমাকে একা ছাড়তে পারি না। কিছু হলে? আহমেদের কণ্ঠ যেন দমবন্ধ হয়ে আসছিল, যেন কিছুতেই রোজাকে হারানোর ঝুঁকি নেবে না। রোজা গভীরভাবে শ্বাস নিল। বুঝতে পারছিল আহমেদের মানসিক অস্থিরতা। আহমেদ, আপনি তো জানেন আমার কাজটা কতটা ঝুঁকিপূর্ণ। তবুও আমাকে যেতে দিতে হবে, কারণ এটাই আমার পথ আমাদের জন্য। এখন দয়া করে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। রোজার কণ্ঠে শক্তি ও অভিমান মিশ্রিত ছিল, তবে সেই চেষ্টায় তার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। আহমেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, ঠিক আছে রোজা, তোমার যদি যেতেই হয় তবে যাও। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু যেটা বলেছিলাম সেটাও মনে রেখো। নিজের খেয়াল রেখো। রোজা কিছুক্ষণ নীরব রইল। ফোনের ওপাশে আহমেদের গভীর উদ্বেগ অনুভব করতে পারছিল। হঠাৎ তার কণ্ঠে এক ধরনের অসহায়ত্ব মিশে গেল। আহমেদ, রোজা ধীরে ধীরে ডেকে উঠল। বলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রোজা বলে উঠল, আপনাকে যে কথা দিয়েছিলাম আমি নিরাপদে আপনার কাছে ফিরতে পারবো, এখন সেই কথাটা ফিরিয়ে নিচ্ছি। সত্যি বলতে আমি জানি না আমি কতটা নিরাপদে আছি। আমার পথটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হয়তো ফিরতে পারবো, আবার হয়তো না। আহমেদ হতভম্ব হয়ে গেল, অস্থির হয়ে শুধালো, মানে রোজা, এসব তুমি কি বলছো? তুমি তো বলেছিলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এমন কথা কেন বলছো? কি শুরু করলে তুমি? রোজা, তুমি এমন করতে পারো না। তুমি আমায় কথা দিয়েছিলে তুমি নিরাপদে ফিরে আসবে। রোজা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না আহমেদ, তবে এইটুকু জানি যা কিছুই ঘটুক আমার সবটা আমি নিয়েই যাচ্ছি। হয়তো এটাই আমার শেষ অভিযানের গল্প হবে, অথবা আমার নতুন শুরু। সবাই আমার বিরুদ্ধে চলে গিয়েছে আহমেদ। যাদেরকে আমি আমার পক্ষে আছে ভেবেছিলাম তারাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর নিজের বিশ্বস্ত মানুষগুলোকে হারানো কতটা ভয়ঙ্কর আপনিও জানেন। তবে আপনাকে এসব চিন্তা করতে হবে না। আমি চাই আপনি শক্ত থাকবেন। যাই ঘটুক নিয়তি ভেবে আপনি সবটা মেনে নেবেন। আহমেদ ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল, যেন কিছু বুঝে উঠতে পারছে না। রোজা তাকে কিছু বলার সুযোগই দিল না। কথাগুলো বলে হুট করে ফোন কেটে দিল। হুট করে রোজার কল কেটে দেয়া দেখে আহমেদ প্রথমে হতভম্ব হয়ে গেল। পরবর্তীতে সে আরেকবার কল দিতে গেলেই বুঝতে পারল ইতিমধ্যেই রোজা তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। অহনা, নুরা, নাহিদ সবাই চমকে তাকিয়ে রইল রোজার দিকে, যেন কিছু বলতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না। আহমেদের নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে রোজা এবার সবার দিকে তাকিয়ে বলল, সবাই নিজেদের ফোন বের করে নাও, তোমাদের স্যারের নাম্বার ব্লক লিস্টে ফেলো। সবাই একে অপরের দিকে কাতর চোখে তাকালো। রিয়াদ পড়ে উঠল, ম্যাম, আমরা স্যারকে কীভাবে মানে মানে স্যারের নাম্বার কীভাবে ব্ল্যাকলিস্টে ফেলি? বিষয়টা কেমন দেখায়? আর তাছাড়া ম্যাম, স্যার এমনিতেই অনেক দুশ্চিন্তা করবে।
এমন করলে তো। ডান হাত উল্টিয়ে সোজা থামিয়ে দিল রিয়াদকে। শক্ত কণ্ঠে বলে উঠল, যা বলেছি তাই করো, তোমাদের বেশি বুঝতে হবে না। 2 মিনিটের মধ্যে তোমাদের স্যারের নাম্বার ব্লক লিস্টে ফেলে দাও সবাই। ইটস অ্যান অর্ডার। রোজা যখন বলে দিয়েছে এটা একটা অর্ডার, তখন তাদেরকে মানতেই হবে। রীতিমতো বাধ্য হয়ে সবাই নিজেদের ফোন বের করে আহমেদের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। সবচেয়ে বেশি কষ্ট হলো নুরার। তার প্রিয় গায়ককে এভাবে ব্লক লিস্টে ফেলে দিতে তার বুকটা কেঁপে উঠল। খুব মায়া হলো আহমেদের জন্য। অহনা মনে মনে বেশ বিরক্ত হচ্ছে। এরকম করার মানেটা কি? এমনিতে আহমেদ তার জন্য অনেক বেশি দুশ্চিন্তা করে। অহনা এবার রোজার অবাধ্য হয়ে একটা দুঃসাহসী কাজ করেই ফেলল। সবাই রোজার অর্ডার দেওয়ার কথা শুনে আহমেদের নাম্বার ব্লক লিস্টে ফেললেও অহনা আহমেদের নাম্বার ব্লক লিস্টে না ফেলে শুধুমাত্র টাইপিং করার অভিনয় করল। আর ওদিকে আহমেদ অস্থির হয়ে ওঠে। তার বুকের ভেতর এক ধরনের ব্যাকুলতা ছড়িয়ে পড়ছে। কেমন যেন একটা চাপা যন্ত্রণা। ফোনের স্ক্রিনে বারবার রোজার নাম খুঁজতে খুঁজতে সে বুঝতে পারল এই মুহূর্তে রোজা তাকে পুরোপুরি দূরে সরিয়ে দিয়েছে। আহমেদ কাঁপা কাঁপা হাতেই ফোনটাকে শক্ত করে ধরে মনে মনে কত প্রশ্ন জাগছে। রোজা এভাবে কেন গেল? এমন কেন করলো? কি হচ্ছে ওর সঙ্গে? কেন আমায় কিচ্ছু বললো না? চিন্তার ঢেউ তার মনকে এলোমেলো করে তুলছে। তার চোখের কোণে এক সিলতে অশ্রু জমতে শুরু করেছে। অথচ সে নিরুপায়। কিছু করার নেই, কিছু বোঝারও উপায় নেই। শুধু একটাই উপলব্ধি তার মধ্যে দানা বাঁধছে, রোজা সত্যি কোনো বিপদের মধ্যে রয়েছে এবং সে কিছুই করতে পারছে না। কিছুই না। গাড়িটা আর 5 মিনিটের আর মধ্যে সিআইডি অফিসের কাছে চলে আসবে। এদিকে নূরা অনেক সাহস বুকের মধ্যে জমিয়ে ধীরে ধীরে আলতো আমতা আমতা করে রোজার দিকে তাকিয়ে বলল, ম্যাম, আপনি আপনি কেন এমন করলেন? আসলে কি হয়েছে? সত্যিই কি আপনার জীবনে ঝুঁকি রয়েছে? আর এর সাথে স্যারকে দূরে সরানোর সম্পর্কটা কি? কি লাভ হবে এতে? তার কণ্ঠে ছিল উদ্বেগ আর হতভাগের মিশ্রণ। এই প্রথমবার নূরার এরকম সাহস দেখেই রিয়াদ মনে মনে বেশ খুশি হলো। সে নিজেও রোজাকে এই প্রশ্ন করতেই যাচ্ছিল, কিন্তু তার মনে জাগা প্রশ্নটা নূরা আগেই করে দিতে তার বেশ প্রশান্তি অনুভব হলো। তাই এবার রিয়াদও বলে উঠল, ম্যাম, আপনি কি করতে যাচ্ছেন? কিছু তো বলুন। আমরা সবাই খুব চিন্তায় আছি। আপনি তো নিজে নিজে মাথায় অনেক পরিকল্পনা সাজাচ্ছেন, আমাদেরকেও তো কিছু বলুন। রোজা একটু চুপ করে রইল। মুখের অবিচল কঠোরতায় যেন এক অজানা পরিকল্পনার আভাস। সে গভীর দৃষ্টি নিয়ে নূরার দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, নুরা, কিছু প্রশ্নের উত্তর এখনই দিতে পারবো না। আমার কাজটাই এমন, যেখানে নিজের জীবনের ঝুঁকি নিতে হয়। তবে একটা কথাই বলবো, আমার উপর আস্থা রাখো। তোমাদেরকে ঠিক সময় মতো তোমাদের দায়িত্ব কাজগুলো বুঝিয়ে দেব। নাহিদ কিছুটা থতমত খেয়ে আবার জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু রোজার চোখের গভীর দৃঢ়তা দেখে থেমে গেল। রোজা বাইরের দিকে তাকিয়ে একটু অসহায় গলায় বিড়বিড় করে বলল, যা করার সেটা আমাকেই করতে হবে এখন। এ পথে আর কেউ আমার পাশে নেই। পুরো ঝুঁকিটা একা আমাকে নিতে হবে। আর আমার এই দোটানার মধ্যে আমি কোনোভাবেই আহমেদকে বিপদে ফেলতে পারি না। মরতে হলে একাই মরব। রোজার কথা শুনে সবাই ভয় আর বিস্ময়ে চমকে উঠল। নূরা আর নাহিদও উদ্বিগ্ন চোখে একে অপরের দিকে তাকালো, যেন তারা বিশ্বাস করতে পারছে না রোজা এমন একটি সিদ্ধান্ত নিতে পারে। রিয়াদ, অহনা এবং তিশা চমকে গেলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপাতত চুপ রইল। তারা খুব ভালো করেই জানে রোজার মুখ থেকে এখন একটা কথাও বের করাতে পারবে না। রোজা একদম নিতে নিতে আবার বলল, আমি জানি ওরা আমাকে মেরে ফেলতে চাইবে। ওরা পালাবে না, অন্তত জাভেদ কোনোভাবেই পালাবে না। ওই হারামজাদা অনেক বেশি আত্ম অহংকারী। ও পারলে পৃথিবী থেকে আমার অস্তিত্বটা মুছিয়ে দেবে। আত্মসমর্পণ কখনোই করবে না সে, বরং আমাকে শেষ করার সব রকম চেষ্টা করবে। রোজার দৃঢ় অথচ একরোখা এই স্বীকারোক্তিতে সবাই এক অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। নাহিদ এবার ভয় পেয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। সবাই যে বেশ ভালো করেই জানে রোজা সবসময় এরকম অর্ধেক কথা বলে রেখে দেবে, খোলাসা করে কিছুই বলবে না তাদের। তবে রোজার মুখে নিজের মৃত্যুর কথা শুনে সবার বুকটা কেঁপে উঠল।
আহমেদের মধ্যে এক ভয়াবহ অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সে অস্থিরভাবে ফোনের দিকে তাকিয়ে রোজার সাথে শেষ কথাগুলো মনে করতে লাগলো। হৃদয় জুড়ে রোজার জন্য উদ্বেগ, তার জন্য সে মনে মনে কতটা চিন্তিত হয়ে পড়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আহমেদ বুঝতে পারছিল না কিভাবে রোজাকে সাহায্য করবে। তার মাথায় ঢুকে যাচ্ছিল একের পর এক ভয়ঙ্কর চিন্তা। সে জানতো রোজা তার প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আহমেদের মনে এক ভয়ঙ্কর অস্থিরতা নাড়া দিতে লাগলো। রোজার সঙ্গে শেষ কথা তাকে বোধহয় এক চিরন্তন দাগ দিয়ে গেল। ফোনের স্ক্রিনে রোজার নাম দেখে তার হৃদয় গভীর উৎকণ্ঠায় জ্বলে উঠল। প্রতিটি মুহূর্ত যেন এক নিঃশ্বাসের মতো দীর্ঘ হয়ে উঠেছিল। সে আলো যার জন্য সে এই পৃথিবীতে একাকী। ঠিক তখনই তার সৌরভ রেকর্ডিং এর নেক্সট শিডিউল হাতে নিয়ে উপস্থিত হলো আহমেদের কেবিনে। আহমেদকে দু হাতে নিজের মাথা চেপে ধরে রাখতে দেখে সৌরভ আঁতকে উঠে জিজ্ঞেস করলো, স্যার, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? খারাপ লাগছে? আহমেদ মাথা উঠিয়ে কাতর হয়ে বলল, আমি এখন কি করবো সৌরভ? আমার এই মুহূর্তে কি করা উচিত? তোমার ম্যাম আমাকে পাগল করে দেবে। বিশেষ করো, আমার এখন অতীতে ফিরে যেতে ইচ্ছে করছে। কেন আমি কানাডা গেলাম? আমি যদি কানাডা না যেতাম তাহলে রোজে অন্ধকার জগতে ঢুকে পড়তো না। আহমেদের মুখ থেকে সমস্ত কিছু শোনার পর সৌরভ কিছুক্ষণ ভাবনার মধ্যে পড়ে বলল, স্যার, ওই যে সিআইডি অফিসার একজন আছে না, কি যেন নাম? হ্যাঁ, আকরাম চৌধুরী। আপনি ওনার সাথে একটু কথা বলে দেখুন। উনি হয়তোবা এই বিষয়ে কিছু সাহায্য করতে পারেন। এই কথা শুনে আহমেদের মনে যেন আশার আলো জ্বলে উঠল। আসলেই তো, এই কথাটা কেন তার মাথায় আসেনি? আর কোনো চিন্তা ভাবনা না করে আহমেদ দ্রুত ফোনে আকরাম চৌধুরীর নাম্বার ডায়াল করল। কিছু সেকেন্ডের মাথায় কলটা ধরলেন তিনি। হ্যালো, সিআইডি অফিসার আকরাম চৌধুরী স্পিকিং। মিস্টার চৌধুরী, আমি সাদ আহমেদ রহমান। আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রোজা যখন সিআইডি অফিসে পৌঁছালো তখন তার মন অসীম সংকল্পে ভরপুর ছিল। অফিসের পরিবেশে কিছুটা উত্তেজনা অনুভব হচ্ছিল, কারণ সে জানতো আজকের আলোচনা তার এবং তার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আকরাম চৌধুরীর সামনে বসে সে সিদ্ধান্ত নিয়েছিল যা কিছু ঘটেছে সব খুলে বলবে। রোজার কণ্ঠস্বর দৃঢ়, কিন্তু ভেতরে কিছু একটা চাপা ছিল। সে ডিজিপি অফিসে ঘটে যাওয়া সব ঘটনাগুলো আকরাম চৌধুরীর কাছে বিস্তারিত বর্ণনা করল, বিশেষ করে জাভেদ রায়ানের কার্যকলাপের কথা। দেখুন মিস্টার চৌধুরী, আমার কিছু পরিকল্পনা আছে, তবে এর জন্য আমি চাই আগামী 2 দিন যেন আমার সাথে কেউ যোগাযোগ না করে। যা হবে আমি একাই করব। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের সাহায্যের প্রয়োজন, তবে সেটা গোপনে। জাভেদ রায়ানকে আমি নিজ হাতে শেষ করতে চাই। 1-2 দিনের দুটো বিষয় ঘটতে পারে। 1, আমি মরবো আর জাভেদ বেঁচে থাকবে, আর 2, জাভেদ রায়ান জঘন্যভাবে মরবে আর আমি বেঁচে থাকবো। পৃথিবীতে এখন আমাদের দুজনের একসাথে অস্তিত্ব থাকাটাই খুবই দুষ্কর। রোজা বলল, তার চোখে এক অদম্য আগুন। অথচ রোজার কথাগুলো শুনে আকরাম চৌধুরী কিছুক্ষণ নীরব রইলেন। তার মনে পড়তে থাকলো একটু আগে হওয়া আহমেদের সাথে কথাগুলো। কিছুক্ষণ পর তিনি কিছুটা উদ্বেগ নিয়ে বলেন, ঠিক আছে ম্যাম, আমরা মানলাম। আপনার যেটা উচিত মনে হবে আপনি অবশ্যই সেটাই করবেন। তবে আপনার নিরাপত্তা আমাদের জন্য প্রাথমিক। আমাদের সকলের কাজ হবে। আপনার দিক থেকে কোনো তথ্য না পেলেও আমরা নিরাপত্তা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। রোজা কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, আমার নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না মিস্টার চৌধুরী, যা হবার তাই হবে, তবে কাজগুলো যেন ঠিকঠাক মতো হয়। আমার উপর নিরাপত্তার নজরদারি রাখতে গিয়ে যেন কাজে কোনো বাধা না পড়ে। একটু থেমে রোজা আবারও বলল, এমনিতেও সদ্য বিবাহিত জীবনে পদার্পণের পর এত তাড়াতাড়ি মরার ইচ্ছা আমারও নেই, তাই নিজেকে নিরাপদ রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি। হঠাৎ করে রোজার এরকম উদ্ভট কথা শুনে রিয়া, তিশা এবং অহনার বিষম লেগে গেল। নাহিদ এবার মনে মনে ভেবে নিল, আহমেদ স্যারের সাথে থাকতে থাকতে ম্যামও এখন নির্লজ্জ লাগাম ছাড়া কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। সঙ্গদোষে লোহা ভাসে। তবে রোজার কথায় তারা অবাক হলেও আকরাম চৌধুরীর মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তিনি বরং স্বাভাবিক রইলেন এবং মাথা নেড়ে বললেন, ঠিক আছে ম্যাম। সমস্ত কিছু পরিকল্পনা করে রোজা অফিস থেকে বেরিয়ে গেল। অহনা, নাহিদ, নূরা, রিয়াদ এবং তিশাকে রোজা সেই অফিসেই ছেড়ে গেল।
সিআইডি অফিস থেকে রোজার বের হয়ে যাওয়ার পর আকরাম চৌধুরী একটু সতর্ক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বললেন, শোনো, একটু আগে মিস্টার রহমান আমাকে কল দিয়েছিলেন। ওনার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা জানলাম। ম্যাম যাই বলুক না কেন, ম্যামের সব কথাই আমাদের শোনা যাবে না। আহমেদ আকরাম চৌধুরীকে কল দিয়েছে। এটা শুনে অহনা বেশ উৎফুল্লিত হয়ে জিজ্ঞেস করলো, স্যার আপনাকে কল করে কি বলেছে? আহমেদের সাথে হওয়া সমস্ত কথাবার্তা আকরাম চৌধুরী তাদের সাথে শেয়ার করে। সব কিছু শুনে রিয়াদ এবং অহনা বেশ খুশি হলো। আসলে আহমেদ স্যারও তাদের ম্যামের থেকে কম নয়। এখন আজকাল তো ম্যাম ডালে ডালে চললে স্যার চলে পাতায় পাতায়। আকরাম চৌধুরী সবার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমরা গোপনে ম্যামের উপরে নজর রেখো। আমাদের দূর থেকে গোপনে ম্যামের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পারলে জাবেদের কার্যক্রম সম্পর্কে তোমরা খোঁজ নিতে শুরু করো। ওর পরবর্তী পরিকল্পনাটা কি সেটা জানা দরকার। আর সব কিছু শুনে যেটা বুঝলাম, আসলে ম্যামের জীবন এখন অনেক ঝুঁকিতে আছে। আমরা তাকে সাহায্য করতে চাই। সবাই একযোগে সম্মত হলো। রোজার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা তো অনির্বাণ। দূর থেকে গোপনে রোজার নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তারা রোজার অবাধ্য হয়ে তার অজান্তেই আহমেদের সাথে যোগাযোগ রাখারও পরিকল্পনা করে ফেলল। এদিকে রোজা যখন বাইরে বের হলো তখন তার হৃদয়ে একটি চাপা সংকল্প। সে জানতো জাভেদ রায়ানের বিরুদ্ধে তার এই অভিযান শুধুমাত্র তার জন্য নয়, বরং তার পুরো টিমের জন্য। সে একা হতে পারে, কিন্তু তাদের ভালোবাসা এবং সমর্থন আছে তার সঙ্গে। এর মধ্যে সে নিজেকে একটি নতুন শক্তির মতো অনুভব করে। সে জানে সে অপ্রতিরোধ্য। পরিকল্পনা অনুযায়ী রোজা এবার তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তবে সে আসলেই জানে না তার জন্য কেমন বিপদ অপেক্ষা করছে। রোজা ক্লান্তিমাখা মুখে নিজের ফ্ল্যাটে ফিরল। দম ফেলার সময় নেই তার। লাগেজ গুছিয়ে দ্রুত বেরোতে হবে। মন যেন কোনো বিশ্রাম চায় না। প্রতিটা শ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে আসন্ন বিপদের আভাসে। তার এখন পরিকল্পনা হলো নিজের পুরনো বাংলোতে উঠেই সেখান থেকে কাজ করবে। হাত বাড়িয়ে আলমারিটা খুলল সে। হালকা সব পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী টেনে তুলে রাখলো লাগেজে। প্রতিটা মুহূর্তেই তার মন মগ্ন হয়ে আছে আজকের দিনের ঘটনাগুলোতে। মনে পড়ছে জাভেদ রায়ানের সেই হুমকি ভরা কণ্ঠস্বর, যেটা এখনও তাকে অস্থির করে তুলছে। রোজার মন এখন একসাথে দুটো দিক থেকেই টানাপোড়েনে শুরু করেছে। একদিকে বিপদের অশুভ ছায়া যা তাকে ঘিরে ধরেছে, অন্যদিকে তার হৃদয়ের একমাত্র দুর্বলতা আহমেদের কথা, যার জন্য তার হৃদয় আরও বেশি বিপর্যস্ত হয়ে উঠেছিল। আহমেদ যে তার জীবনের একমাত্র শক্তি, তার একমাত্র আশ্রয়স্থল। আজ যখন রোজার দিকে অতি যত্নে তাকিয়েছিল তখন রোজার মন খুবই অস্থির হয়ে উঠেছিল। রোজা নিজেও জানে আহমেদ তার জন্য কতটা চিন্তিত। তার প্রতি আহমেদের ভালোবাসা প্রতিটা মুহূর্তে যেন তার মধ্যে প্রবাহিত হয়। রোজা জানে আহমেদ তার জীবনে এক অদৃশ্য আস্থা, এক প্রিয় সম্পর্ক, যা কেবল হৃদয়ের গভীরে আঁকা গোপন আঁকাবাঁকা রেখাই সম্ভব। কিন্তু বিপদের মাঝখানে তাকে যদি আহমেদ থেকে দূরে সরে যেতে হয়, তবে তার ভয় যেন তার আত্মার পাথর হয়ে বসে। আহমেদ তাকে এভাবে ছেড়ে যেতে পারবে না, এটা সে কখনো চায় না। অথচ সে জানে যে এখন যে বিপদ তাকে মোকাবেলা করতে হবে সেখানে আহমেদের নিরাপত্তা নিজের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ। রোজার হৃদয় হঠাৎ এক নতুন আবেগে ভরে ওঠে। এটা শুধু ভালোবাসা নয়, তার ভালোবাসার জন্য এক অজানা ভয়ও ছিল। তাকে দূরে রাখতে পারলে কি সে নিরাপদ থাকবে? এই প্রশ্ন তার মনের মাঝে ঘুরপাক খেতে থাকে এবং এই অনুভূতি তাকে আরও বেশি বিভ্রান্ত এবং বিচলিত করে তোলে। রোজা যখন এরকম নিজের চিন্তা ভাবনায় মগ্ন ছিল, ঠিক সেই মুহূর্তেই দরজায় আওয়াজ। অহনা আর রিয়াদ এসে উপস্থিত। তাদের পেছনে রয়েছে নাহিদ, নূরা এবং তিশা। সবাই রোজাকে ব্যাগ গোছাতে দেখে প্রথমে একটু অবাক হয়ে যায়, তারপর তাদের চোখে চিন্তার ছাপ ফুটে ওঠে। তাদের দিকে একবার তাকিয়ে রোজা আবারও ব্যস্ত হাতে লাগেজ গোছাতে শুরু করলো। অহনা এবার কাপা গলায় বলল, ম্যাম কি করছেন আপনি? কোথাও যাবেন? রোজা একটা ছোট্ট মলিন হাসি দিয়ে উত্তর দিল, বাংলোতে যাচ্ছি, সেখান থেকেই কাজ করব। সবার মুখটা চিন্তায় ভরে গেল। রিয়াদ এবার চাপা দুশ্চিন্ত নিয়ে বলল, ম্যাম আপনি পারলে এখান থেকেই কাজ করতে পারতেন, এত দূর গিয়ে না, মানে আমরাও আপনাকে সাহায্য করতে পারতাম। আপনি আমাদেরকে রেখে এভাবে চলে যাবেন ম্যাম? রিয়াদের কথা শুনে নাহিদ মাথা নাড়ালো। তার সত্যি অনেক কষ্ট হচ্ছে। খুব ইচ্ছে করছে রোজাকে এখন আটকানোর জন্য কিছু বলতে,
কিন্তু যুক্তিযুক্ত কোনো কথা না পাওয়ায় চুপ রইল। রিয়াদের কথা শেষ না হতেই নূরাও দুশ্চিন্তার স্বরে বলে উঠল, আপনি চলে গেলে আমরা কি করব ম্যাম? আমরা আপনাকে ছাড়া কোনো কাজই করতে পারবো না। রোজা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় বিছানায় পড়ে থাকা তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রাসেলের নাম ভেসে উঠল। এই অসময়ে রাসেলের নাম্বার থেকে রোজা ভ্রুকুচকে ফেলল। রাসেল তো তাকে সাধারণত এই সময়ে ফোন দেয় না। রোজার ফোনের রিংটোন শুনে বাকি সবাইও সতর্ক হয়ে তাকালো। কৌতূহল আর দুশ্চিন্তার মিশ্রণে রোজা ফোনটা ধরল।